আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সামনে আলোচনা করব ফ্র্যাকশনাল রিজার্ভ নিয়ে। ব্যাংক কিভাবে ফ্র্যাকশনাল রিজার্ভের মাধ্যমে প্রতারণা করে। তো সে বিষয়ে যাওয়ার আগে আপনাদেরকে আমি একটা ঘটনা বলি, কাল্পনিক। মনে করেন আপনি একজন কৃষক, চাষাবাদ করেন। তো এই চাষাবাদ করার জন্য আপনাকে প্রচুর পরিশ্রম করতে হয়। ধরা যাক আপনি একটা সিজনে ধান উৎপাদন করবেন। এর জন্য আপনাকে প্রথমে বীজ সংরক্ষণ করতে হবে, বীজ থেকে চারা উৎপাদন করতে হবে, চারা রোপণ করতে হবে এবং বিভিন্ন সময়ে এতে সার, পানি, ঔষধ প্রয়োগ করতে হবে এবং দেখা যাবে 2 মাস 3 মাস বা 4 মাস পরে আপনার সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌঁছাবেন, যে আপনার জমিতে বা মাঠে ফসল আসবে, ধান হবে এবং সেটা আপনি বাড়িতে নিয়ে আসবেন। এই যে একটা সময়, একটা পরিশ্রম, অর্থ এবং আপনার যে কষ্ট, যেটা আপনি প্রয়োগ করার পরে একটা ফসল আপনি উৎপাদন করলেন, একটা সম্পদ আপনি এটা প্রকৃতি থেকে আহরণ করলেন। এইটা একটা ভ্যালিড ওয়ে, যে পরিবেশ থেকে সম্পদ আহরণের। এবং প্রত্যেকটা কৃষক সেম ওয়েতে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করে থাকে। তো যারা এইভাবে কাজ করে বা শ্রম দেয়, তারা অ্যাকচুয়ালি রাইট ওয়েতে আছে। এখন আপত্তির বিষয় হচ্ছে সেখানে যে আপনি এত কষ্ট করে এই ফসলটা উৎপাদন করলেন, বাট এই ফসলটা যে কিনে নিতেছে, সে কি করতেছে? তার কাছে একটা ছাপার মেশিন আছে, সে যাচ্ছে, একটা নোট ছাপাচ্ছে, আপনার কাছ থেকে ফসলটা নিয়ে যাচ্ছে। তার সময় লাগতেছে কয়েক সেকেন্ড, আর আপনি কয়েক মাস অবধি এই প্রসেসটা কমপ্লিট করার পরে একটা ফসল আপনি হাতে পাইছেন। এটাই তো বিষয়। ব্যাংক, প্রচলিত যে ব্যাংক, নিয়মে যে ব্যাংক চলে, এই ব্যাংকটা এরকমই, যে আপনি কষ্ট করে ফসল উৎপাদন করছেন, সে গেল, টাকা ছাপালো, আর আপনার কাছ থেকে সেই কষ্ট অর্জিত ফসলটা সে নিয়ে নিল। তো এবার আসুন বলি ফ্র্যাকশনাল রিজার্ভটা কিভাবে কাজ করে। আমরা যে ব্যাংক থেকে ঋণ নেই, লোন নেই, এটা দুইটা ওয়েতে লোনটা আসে। একটা হচ্ছে ফুল রিজার্ভ ব্যাংকিং, আর একটা হচ্ছে ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং। ফুল রিজার্ভ ব্যাংকিংটা নর্মাল ওয়েতে হয়। যেরকম আপনি যদি আপনার কাছে 100 টাকা থাকে, আপনি 100 টাকা কাউকে ঋণ দিবেন। তো এখান থেকে আপনার চাহিদা যে টাকাটা থাকবে সেটা বাদ দিয়ে বাকি অংশটা আপনি আরেকজনকে ঋণ দিতে পারেন এবং একটা নির্দিষ্ট সময় পর সেই টাকার উপর থেকে আপনি সুদ নিয়ে থাকেন। এটা হচ্ছে ফুল রিজার্ভ ব্যাংকিং। এখানে যে আমানতদার ব্যাংকে টাকা রাখে, যে পরিমাণ টাকা ব্যাংকের কাছে থাকে তার থেকে একটা পার্সেন্টেজ হারে টাকা সে ব্যাংকে জমা রাখে, ক্যাশ টাকা রাখে, এবং বাকিটা সে ঋণ দেয়। যেরকম 20% বা 30% টাকা, যদি 100 টাকায় আপনার কাছে 30% হয়, 30 টাকা ব্যাংকে রেখে বাকি 70 টাকা ব্যাংক ঋণ দিয়ে থাকে। কিন্তু ফ্র্যাকশনাল রিজার্ভটা পুরোটাই ব্যতিক্রম, এবং এটাই হচ্ছে আপত্তিকর বিষয়। এই ফুল রিজার্ভ ব্যাংকিংয়ের মাধ্যমেও ক্ষতিকর দিক আছে এটার।
তবে ফ্র্যাকশনাল রিজার্ভের থেকে এটার মাত্রা অনেক কম। তো ফ্র্যাকশনাল রিজার্ভটা কিভাবে কাজ করে? ফ্র্যাকশনাল রিজার্ভটা হচ্ছে মূলত যে আপনার কাছে যে টাকা আপনি ব্যাংকে জমা রাখছেন, এই টাকাকে কয়েক গুণে বৃদ্ধি করে সেটা সুদে বা ঋণ দিতে পারে। এটা নির্ভর করে যে এক একটা দেশের রিজার্ভ রেশিও, যে কি পরিমাণ রিজার্ভ রেশিও আছে সেটার উপরে। বাংলাদেশে এই রিজার্ভ রেশিও হচ্ছে 5%। 5% রিজার্ভ রেশিও হারে বাংলাদেশের সমস্ত ব্যাংক এই ফ্র্যাকশনাল রিজার্ভের মাধ্যমে ঋণ দিয়ে থাকে। তো 5% যে রিজার্ভ রাখে সেটা কিভাবে? ধরুন আপনি 100 টাকা ব্যাংকে জমা দিচ্ছেন, এবার ব্যাংক এই 100 টাকাকে 5 দ্বারা ভাগ করবে। 5 দ্বারা ভাগ করলে কি হয়? 5 20 100, তার মানে এটাকে 20 গুণ বৃদ্ধি করতে পারবে। এই 100 টাকাকে সে 20 গুণ বৃদ্ধি করে, অর্থাৎ 100 টাকায় সে 2000 টাকা ঋণ দিতে পারবে। ব্যাংকের কাছে আছে মাত্র 100 টাকা, বাকি 1900 টাকা সে তৈরি করবে ইনস্ট্যান্ট, এবং এটা ভ্যালিড তার জন্য। বাংলাদেশের যে নিয়ম সে অনুযায়ী তার জন্য ভ্যালিড। কিন্তু আপনাদেরকে আমি শুরুতেই একটা গল্প বলছিলাম যে একজন কৃষক 3-4 মাস পরিশ্রমের পর সে একটা ফসল ঘরে তোলে। তাহলে সে 3-4 মাস পরিশ্রম করার পরে একটা ফসল ঘরে তুললো, আর এই পাশে ফ্র্যাকশনাল রিজার্ভের মাধ্যমে একটা ব্যাংক মাত্র কয়েক মিলি সেকেন্ডের মাধ্যমে সে 100 টাকার বিপরীতে 2000 টাকা ঋণ দিচ্ছে। তার মানে বাকি যে 1900 টাকা আসতেছে, এই টাকাটা সে নিমিষেই তৈরি করতেছে। আমি কয়েকদিন আগে একটা গ্রাফ আমার ফেসবুকে শেয়ার করছিলাম, যেখানে আপনারা দেখছিলেন যে কি পরিমাণে ব্যাংকের যে মূলধন সেটা কি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। মাত্র 10-12 বছরের মাধ্যমে এটা 4-5 গুণ ছাড়াই গেছে তাদের রিজার্ভ, মানে তাদের সম্পদ। তাহলে এই পরিমাণ টাকা কিভাবে আসতেছে? হাউ ইজ ইট পসিবল? আপনি কি কখনো চিন্তা করছেন যে একজন ব্যবসায়ী 10 বছর ব্যবসা করার পরে তার কাছে কি পরিমাণে মূলধন থাকে? এমনও আছে অনেকে যে সে এখন পথের ফকির। আবার অনেকে আছে যারা দুর্নীতির সাথে জড়িত, তারা ভালো অবস্থানে আছে। একবার সবাই দুর্নীতির অবলম্বন করে তা না, কিছু আছে ভালো ব্যবসায়ী, তাদের জন্য সমাজটা এখনো টিকে আছে। কিন্তু আমাদের যে অর্থনীতি, যে অর্থ ব্যবস্থা, এইটা যদি চলতে থাকে তাহলে কেউই সৎভাবে ব্যবসা করতে পারবে না। কারণ আপনি তো দেখেন, একজন কৃষক 6-4 মাস পরিশ্রম করার পরে ফসল তুলতেছে, আর একটা ব্যাংক নিমিষেই আপনি যে পরিমাণ টাকা রাখতেছেন তার 20 গুণ টাকা তৈরি করতেছে। আপনি 100 টাকা রাখলে সে 5% ফ্র্যাকশনাল রিজার্ভের হারে 2000 টাকা ঋণ দিচ্ছে। তাহলে এবার চিন্তা করুন, যদি আপনি 1 লাখ টাকা রাখেন তাহলে সে কি পরিমাণে ঋণ দিতে পারে। তো ফ্র্যাকশনাল রিজার্ভটা এটাই, যে আপনার টাকাকে বাংলাদেশ হিসাব অনুযায়ী 5% হারে, যে আপনি যে টাকা রাখবেন সেটাকে 5 দ্বারা ভাগ করলে যে পরিমাণ আসে, সেটা দিয়ে আপনি যে টাকা রাখবেন সেটা গুণ করলে যে পরিমাণ টাকা আসে, সেই সমপরিমাণ টাকা ঋণ দিতে পারে। এবং আপনি এটা জেনে অবাক হবেন যে আপনার যে ইন্টারেস্ট দেয়, যে সুদ দেয় আপনাকে ব্যাংক, সেটা কোন হারে দেয়? সেটা কি ওই টাকার হারে দেয়? আসলে না। আপনাকে আপনি 100 টাকা যদি ব্যাংকে রাখেন, ডিপোজিট করেন, আপনাকে সে 100 টাকার বিনিময়ে 100 টাকার যে আপনি 10% বা 15% সুদ পাবেন, সেটাই আপনাকে দিবে। বাট সে ব্যাংকের মালিক, ব্যাংক কি করতেছে? ব্যাংক এই জায়গাতে 2000 টাকা ঋণ দিচ্ছে 100 টাকার বিপরীতে, এবং সেই পরিমাণে 2000 টাকার
যে ইন্টারেস্ট আসতেছে, সুদ আসতেছে, সে সেটা নিয়ে নিতেছে। আপনি ভাইবেন না যে আপনি টাকা ব্যাংকে রাখলে আপনার লাভ। আসলে এটা আপনার লাভ না, লাভ ব্যাংকের। ইভেন আপনার জন্য সাধারণ মানুষ ক্ষতির সম্মুখীন হচ্ছে। তা আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা যদি আপনাদের সম্পদের সিকিউরিটির দরকার হয়, আপনারা টাকা রাখতে যদি ভয় পান, তাহলে টাকার পরিবর্তে আপনি সম্পদ কিনে রাখেন। আপনি বিভিন্ন ধরনের খাবার সামগ্রী আছে, ধান, পেঁয়াজ, গম, এগুলো আপনি কিনে মজুত করেন, আপনি এগুলো দিয়ে ব্যবসা করেন। আপনি ধাতব পদার্থ কিনে রাখতে পারেন, আপনি স্বর্ণ রূপা কিনে রাখতে পারেন। আপনার যখন ইনস্ট্যান্ট দরকার হবে আপনি সেটা বিক্রি করে দিয়ে টাকা বের করে নেবেন। টাকা ব্যাংকে রাখলে যে আপনার সিকিউরিটি দিচ্ছে তা তো না। আপনি দেখতে পাচ্ছেন যে সমস্যা এই বর্তমানে যে দুর্বল যে ব্যাংকগুলো আছে তাদের কাছে টাকা নেই। আপনি সেই সব ব্যাংকে যদি আপনার কোনো অ্যাকাউন্ট থাকে আপনি টাকা তুলতে পারছেন না, তাহলে আপনি কার কাছে নিরাপদে দিচ্ছেন? শিয়ালের কাছে মুরগি বর্গা দিচ্ছেন। শিয়াল তো আপনার মুরগি পাহারা দিবে, এমন পাহারা দিবে শেষমেশ আপনি মুরগি তো পাবেন না, মুরগির পশমও খুঁজে পাবেন না। তার থেকে ভালো আপনি সম্পদ কিনে সেটা আপনার কাছেই রাখুন। তো আশা করি বোঝাইতে সক্ষম হয়েছে ফ্র্যাকশনাল রিজার্ভটা কি। এক কথায় ফ্র্যাকশনাল রিজার্ভটা হচ্ছে ডিজিটাল মানি ক্রিয়েট করার একটা মেশিন। বাংলাদেশ ব্যাংক বা সরকার বা গভর্নর যে টাকা তৈরি করে, সে একটা টেন্ডারের মাধ্যমে কাগজের টাকা তৈরি করে, যেটা আমরা হাতে পাই। বাট কমার্শিয়াল ব্যাংক যে ডিজিটাল মুদ্রা তৈরি করতেছে, অনলি সংখ্যা, নাম্বার দেখতেছেন, আপনার মোবাইলের ব্যালেন্সে দেখতেছেন, আপনার অ্যাকাউন্টের ব্যালেন্সে দেখতেছেন নাম্বার। এটা কোনো কাগজের টাকা না, এটা ফ্র্যাকশনাল ব্যাংক, ফ্র্যাকশনাল রিজার্ভ। এটা সে কয়েক মুহূর্তের মধ্যে তৈরি করতে পারে, কয়েক সেকেন্ডের, কয়েক ন্যানো সেকেন্ডের মধ্যে সে এটা তৈরি করতে পারে। এবং তার এই টাকা তৈরির পরিমাণটা নির্ভর করে আপনার উপর, আপনি কি পরিমাণ টাকা ডিপোজিট করতেছেন। আমি বলছি না ব্যাংকের মাধ্যমে লেনদেন করবেন না, অবশ্যই ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে পারেন। আপনি কাউকে দূরবর্তী স্থানে টাকা পাঠাবেন, আপনি ব্যাংকে গিয়ে টাকা ছাড়লেন, আপনি যার কাছে পাঠাচ্ছেন সে তুলে নেবে, শেষ। বাট সেই টাকা আপনি ব্যাংকে জমা করে রাখবেন আর ভাববেন যে আপনি এর থেকে ইন্টারেস্ট আসবে, সেই ইন্টারেস্টের টাকা থেকে আপনার দিন চলবে, মোটেও ব্যাপারটা ভালো নয়। কারণ আপনার টাকার বিপরীতে সে অযৌক্তিক টাকা তৈরি করতেছে। যদিও এটা দেশের নিয়ম অনুযায়ী সঠিক, বাট এটা অযৌক্তিক। কারণ যেখানে কোনো সম্পদ নাই, যে টাকার কোনো ভিত্তি নাই, সেই টাকা আপনাকে ঋণ দিচ্ছে, আপনি সেই ঋণ নিয়ে আপনি ঋণে জর্জরিত। আশা করি বোঝাতে আমি সক্ষম হয়েছি। যদি আপনাদের কোনো সন্দেহ থাকে কমেন্ট করতে পারেন, আমি আমার সাধ্য অনুযায়ী আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমরা যদি এই ব্যাংকের যে নিয়ম আছে, এই নিয়ম নীতি, এই নীতি থেকে বের হয়ে আসতে পারি, তাহলে আমরা সুন্দর একটা অর্থনীতি গড়ে তুলতে পারব। আমাদের একটা ধারণা যে দেশে যে সুদের হার যত বাড়বে তো দেশ তত উন্নত হবে, আসলে না। সুদের হার যত কমবে বা এই ডিজিটাল মানির যত কমবে, দেশটা তত উন্নত হবে। সকলে নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।